জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত। প্রথমেই ক্ষমা প্রার্থী, আজ বেশ কিছুদিন পর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তবে এর কিছু কারণ আছে। আমরা ভেবেছিলাম যে আমাদের ইউটিউবে নিয়মিত ক্লাস দিব, কিন্তু নিজের ব্যস্ততার কারণে প্রতিদিন ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না। আর যদি তোমরা আমাদের এই ভিডিওগুলোতে ইন্টারেস্ট দেখাতে, তাহলে হয়তো আমরা কষ্ট করে হলেও প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতাম। এই যে আমি এত সুন্দর করে তথ্যগুলো গুছিয়ে তোমাদের জন্য একটা ভিডিও উপহার দিই, কিন্তু তোমরা সেখানে কোনো আগ্রহ দেখাও না। কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে, যে চ্যানেলগুলো কোনো গুছিয়ে একটা ভিডিও দেয় না। হয়তো ভিডিওতে কোনো ভুল তথ্য দেয়। তবুও দেখো তাদের ভিডিওগুলোই তোমরা বেশি দেখো। তার জন্য হয়তো পরীক্ষা হলে গিয়েও ভুল করো। তাই এ ব্যাপারে আমি আর কিছু বলছি না। তোমরা আমি বলব আমাদের ভিডিওগুলি দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আমাদের ক্লাসগুলি আশা করি ভালো লাগবে। তবে আজ আমি মনসামঙ্গল থেকে বেশ কিছু প্রশ্ন সাজিয়ে রেখেছি। আর এই মনসামঙ্গল আমাদের WBPSC এবং BPSC তে কাজে লাগবে। আর এসএসসির ক্ষেত্রেও কাজে লাগবে, কিন্তু এখানে এসএসসিতে আমাদের বিজয়গুপ্ত এবং কেতকদাস ক্ষেমানন্দ এই ২ জনেরই পড়তে হয়। কিন্তু এই বিপিএসসি এবং WBPSC তে আমাদের সবগুলোই মনসামঙ্গলের কবিদের পড়তে হবে। মানে সেখানে উল্লেখ নেই যে বিজয়গুপ্ত পড়তে হবে কিংবা নারায়ণ দেব পড়তে হবে, এরকম কিছু উল্লেখ নেই। এখানে শুধু উল্লেখ করা আছে মনসামঙ্গল কাব্য। তাই মনসামঙ্গল কাব্যের সম্পূর্ণ কবিদের আমাদের পড়তে হবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা দেখে নিই। তাহলে দেখো, শুরুতেই আমি একটা প্রশ্ন রেখেছি, কার মনসামঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল? প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল মানে এই সমস্ত লেখকদের মধ্যে, মানে মনসামঙ্গল কবিদের মধ্যে কার কাব্যটা প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল, মানে প্রথম ছাপা হয়েছিল? তাহলে আশা করি এটা সবাই পারবে। এই প্রশ্নটা আমরা আগের ভিডিওতেও রেখেছিলাম। কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1844 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে। অনেক বইয়ে দেওয়া থাকে যে 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু দেখা যায় যে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। তাহলে ওই তথ্যটা কিন্তু ভুল, এটা মাথায় রাখবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ হয় 1943 খ্রিস্টাব্দে। আরো কয়েকটা তথ্য দেখে নাও। বিজয়গুপ্ত পঞ্চদশ শতকের কবি। বিজয়গুপ্তের কাব্য রচনাকাল কত জানো? 1494 খ্রিস্টাব্দ। আর এটা লেখা হয়েছিল তখন সিংহাসনে ছিল কে? হোসেন শাহ। এই নারায়ণ দেবও পঞ্চদশ শতকের কবি, এটা অনুমান করা হয়। এক্সাক্ট কিছু পাওয়া যায় না, অনুমান করা হয় যে পঞ্চদশ শতকেরই কবি। চলো পরের প্রশ্ন দেখি। মনসামঙ্গল কাব্যধারার প্রাচীন কবি কে? বিজয়গুপ্ত, কানাহরি দত্ত, নাকি বিপ্রদাস পিপ্লাই, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে প্রাচীন মানে সর্বপ্রাচীন, একাধিক, আর কোনোর ওপরের কোনোটি নয়, এটা তো হতেই পারে না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কানাহরি দত্ত। এই যে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যধারার প্রাচীন কবি, এটি কোথা থেকে আমরা জানতে পারি? এটি বিজয়গুপ্তের কাব্য থেকে আমরা জানতে পারি। বিজয়গুপ্ত লিখেছেন কি? মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। আমি লিখে দিচ্ছি, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথম রচিল গীত কানাহরি দত্ত। তাহলে বিজয়গুপ্তের কাব্য থেকে আমরা এটি জানতে পারি যে প্রথম মনসামঙ্গল রচেছিল কে? কানাহরি দত্ত। আর বিজয়গুপ্ত এটি স্বপ্নাধ্যায় পালায় উল্লেখ করেছেন। এটা উল্লেখ করেছেন কোথায়? স্বপ্নাধ্যায় পালায়।
চলো পরের প্রশ্ন দেখি। বিদ্যাপতির মনসামঙ্গল গ্রন্থটির নাম কি? এটা হয়তো তোমরা অনেকেই জানো না যে বিদ্যাপতিও মনসামঙ্গল লিখেছে। এটা হয়তো অনেকেই জানো না। তাহলে বিদ্যাপতির মনসামঙ্গল গ্রন্থটির নাম কি? দেখো, দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির একটা গ্রন্থ আছে, কিন্তু চণ্ডী ভক্তি তরঙ্গিনী এ নামে কোনো গ্রন্থ নেই। আমি এরকমই অপশনটা দিয়েছিলাম। তাহলে আমাদের উত্তর হবে ব্যারী ভক্তি তরঙ্গিনী। এই ব্যারী কথার অর্থ হচ্ছে সর্প। বিদ্যাপতির মনসামঙ্গল গ্রন্থটির নাম হচ্ছে ব্যারী ভক্তি তরঙ্গিনী। চলো পরের প্রশ্নে। মনসামঙ্গল কাব্যধারার শেষ কবি কে? শেষ মানে তারপরে আর কেউ মনসামঙ্গল কাব্য লেখেনি। মনসামঙ্গল কাব্যধারার শেষ কবি কে? কালিদাস, রাধানাথ রায়, জীবন কৃষ্ণ মৈত্র, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে মনসামঙ্গল কাব্যধারার শেষ কবি হচ্ছে রাধানাথ রায়। কিভাবে শেষ আমরা একবার দেখে নিই। এই কালিদাস হচ্ছে সপ্তদশ শতকের কবি। সপ্তদশ শতকের কবি। এবং জীবন কৃষ্ণ মৈত্র হচ্ছে অষ্টাদশ শতকের কবি। আর রাধানাথ রায় হচ্ছে 19 শতকের কবি। আর রাধানাথের পরে এখন কেউ আর মনসামঙ্গল কাব্য লেখেনি। তাহলে মনসামঙ্গল কাব্যধারার শেষ কবি হচ্ছে রাধানাথ রায়। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন দেখি। জগৎজীবন ঘোষালের পিতা ও মাতার নাম কি? জগৎজীবন ঘোষালের পিতা ও মাতার নাম কি? রূপ ও রেবতী, হৃদয়ানন্দ ও পদ্মামুখী, নাকি হৃদয় মিশ্র ও রুক্মিণী? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপ ও রেবতী। জগৎজীবন ঘোষালের পিতা ও মাতার নাম, পিতার নাম হচ্ছে রূপ এবং মাতার নাম হচ্ছে রেবতী। চলো পরের প্রশ্নে। গুণরাজ খাঁ উপাধিটি কার? এটা হয়তো অনেকেই জানো, তবু এই প্রশ্নটি ভুল করবে। গুণরাজ খাঁ আমরা জানি যে মালাধর বসুর উপাধি, কিন্তু দেখা যায় যে মনসামঙ্গল কাব্যের একজন কবি ষষ্ঠীবর দত্ত, তারও উপাধি কিন্তু গুণরাজ খাঁ। তাহলে এখানে আমরা কোন উত্তরটা নেব? উপরের একাধিক, মানে আমাদের এ এবং বি দুটোই উত্তর, তাই আমাদের টিক করতে হবে উপরের একাধিক। চলো পরের প্রশ্ন দেখি। স্ত্রীর ঠাঁই মর্মকথা কহিয়া হারালেন জীবন, স্ত্রীরে যে আপন বলে বর্বর সেজন। এই উক্তিটি কার? আরো যদি বলে এই উক্তিটি আমরা কার কাব্যে পাই, তাহলে দেখো চাঁদ সওদাগরের উক্তি, নাকি লক্ষিন্দরের, নাকি ধনন্তরীর, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে এই উক্তিটি হচ্ছে ধনন্তরী। ধনন্তরী যখন মৃত্যুকালে শুয়ে পড়েছিলেন তখন এই কথাটি বলেছিল। কেন বলেছিল? এই মনসা ছল করে এই ধনন্তরীর স্ত্রী কমলার সঙ্গে সই পাতিয়ে নিয়ে ধনন্তরী কিভাবে মারা যাবে সেটি জেনে নিয়েছিল, এবং তারপরে সেই তক্ষক নাগ দিয়ে ধনন্তরীকে দংশন করেছিল। তারপর ধনন্তরী মারা যায়, এবং মারা যাওয়ার পূর্ব মুহূর্তে এই কথাটি বলেছিল যে স্ত্রীর ঠাঁই মর্মকথা কহিয়া হারালেন জীবন, স্ত্রীর যে আপন বলে বর্বর সেজন। এটি আমরা পাই বিজয়গুপ্তের কাব্যে। বিজয়গুপ্তের কাব্যে। চলো পরের প্রশ্ন দেখি। চাঁদ সওদাগরের কোন ডিঙ্গা প্রথম ডুবেছিল? আমাদের এগুলো কিন্তু জানতে হবে। চাঁদ সওদাগরের কোন ডিঙ্গা প্রথম ডুবেছিল? দেখো, মধুকর, পক্ষীরাজ, নাকি আজেলা কাজেলা? এই মধুকর ডিঙ্গা থাকতো কে? চাঁদ সওদাগর। আর প্রথম ডুবেছিল আজেলা ও কাজেলা। এই দুটো ডিঙ্গা প্রথম ডুবেছিল, আজেলা ও কাজেলা। চলো পরের প্রশ্ন দেখি। নারায়ণ দেবের কাব্যটি সর্বপ্রথম প্রকাশ হয় কবে? কবে সর্বপ্রথম প্রকাশ হয় নারায়ণ দেবের কাব্য? 1312 বঙ্গাব্দে, নাকি 1284 বঙ্গাব্দে, নাকি 1302 বঙ্গাব্দে, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে 1284 বঙ্গাব্দে।
কে প্রকাশ করেছিল চলো পরের স্লাইডে আমরা দেখে নেব। দেখো, নারায়ণ দেবের কাব্যটি কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? কলকাতা থেকে, শ্রীহট্ট থেকে, নাকি বরিশাল থেকে? নারায়ণ দেবের কাব্য কোথায় বেশি প্রচারিত ছিল? পূর্ববঙ্গে এবং আসামে। পূর্ববঙ্গে ও আসামে। আর কাব্যটি কিন্তু অসমীয়া ভাষাতেই লেখা। অসমীয়া ভাষাতেই লেখা। তাহলে আর এই শ্রীহট্ট তখন কিন্তু আসামে পড়তো। তাহলে নারায়ণ দেবের কাব্যটি কোথা থেকে প্রথম প্রকাশ হয়? শ্রীহট্ট থেকে প্রথম প্রকাশ হয়। আর সম্পাদনা করেন কে? সম্পাদনা করেন ভৈরবচন্দ্র শর্মা। ভৈরবচন্দ্র শর্মা সম্পাদনা করেন। আর কত খ্রিস্টাব্দে সম্পাদনা করেছিল? এটি তো আগের স্লাইডে বললাম, 1284 বঙ্গাব্দে। 1284 বঙ্গাব্দে। আর যদি খ্রিস্টাব্দ জানতে চাও তাহলে এর সঙ্গে 593 যোগ করে দিলে আমাদের খ্রিস্টাব্দ বেরিয়ে যাবে। 7, 16 আর 1 হয়ে যাচ্ছে 7, হতে থাকলে 1, 8, 1। তাহলে যদি আমরা খ্রিস্টাব্দ ধরি তাহলে 1877 খ্রিস্টাব্দ হবে। চলো পরের প্রশ্ন দেখি। বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যে মনসার কতগুলো নাম পাওয়া যায়? তাহলে দেখো, এগুলো না জানা থাকলে আমরা পরীক্ষায় গুল মারতেও পারবো না। বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যে মনসার 12টি নাম পাওয়া যায়, নাকি 18টি, নাকি 7টি, নাকি ওপরের একাধিক? এ দুটো তো হবেই না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 12টি। বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যে মনসার 12টি নাম পাওয়া যায়। ব্যারী ভক্তি তরঙ্গিনীতে মনসা পূজাকে কি বলা হয়েছে? ব্যারী ভক্তি তরঙ্গিনী কার? আমি বললাম বিদ্যাপতির। এখানে এই মনসা পূজাকে কি বলা হয়েছে? মনসার ভাসান, বিষহরীর পূজা, রয়হানি, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে দেখো, এই বিদ্যাপতির ব্যারী ভক্তি তরঙ্গিনীতে মনসা পূজাকে রয়হানি বলা হয়েছে। আর এই রয়হানি থেকে কালক্রমে রয়ানি কথাটি এসেছে। আর রয়ানি কোথায় বলা হয়? বিজয়গুপ্তের কাব্যকে পূর্ববঙ্গে বলা হয়। বিজয়গুপ্তের কাব্যকে পূর্ববঙ্গে রয়ানি বলা হয়। চলো পরের প্রশ্ন দেখি। জীবন কৃষ্ণ মৈত্রের কাব্যের নাম কি? পদ্মপুরাণ, মনসামঙ্গল, মনসা পুরাণ, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? জীবন কৃষ্ণ মৈত্রের কাব্যের নাম কি? তাহলে জীবন কৃষ্ণ মৈত্রের কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। তাহলে মনসামঙ্গল কার কাব্যের নাম? আমরা এই মনসামঙ্গল পাই জগৎজীবন ঘোষালের কাব্যের নাম। জগৎজীবন ঘোষাল। এবং মনসা পুরাণ পাই তন্ত্র বিভূতির কাব্যে। তন্ত্র বিভূতির কাব্যের নাম মনসা পুরাণ। আর জগৎজীবন ঘোষালের কাব্যের নাম মনসা মঙ্গল। আর পদ্মপুরাণ হচ্ছে জীবন কৃষ্ণ মৈত্র। পদ্মপুরাণ আর কার কার পাই? বিজয়গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলের নাম কি? ক্ষমানন্দী, জগতীমঙ্গল, পদ্মপুরাণ, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে কেতকদাসের এই ক্ষমানন্দী নামটা আমরা পূর্ববঙ্গে দেখি প্রচলিত আছে। এটা ক্ষমানন্দী নামে প্রচলিত আছে কোথায়? পূর্ববঙ্গে। কিন্তু কাব্যটার নাম কি? কাব্যটার নাম হচ্ছে জগতী মঙ্গল।
জগতীমঙ্গল নাম হলেও পূর্ববঙ্গে সমানন্দী নামেই প্রচলিত আছে। চলো আমরা শেষ প্রশ্ন দেখে নিই। দ্বিজবংশীদাসের কাব্যে চাঁদের ইষ্ট দেবতা কে? চাঁদের বলতে চাঁদ সওদাগরের। দ্বিজবংশীদাসের কাব্যে চাঁদের ইষ্ট দেবতা কে? চণ্ডী, শিব নাকি নারায়ণ নাকি ওপরের একাধিক? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে, দেখো অন্যান্যদের কাব্যে আমরা চাঁদের ইষ্ট দেবতা পাই শিব, কিন্তু মনে রাখবে যে দ্বিজ বংশীদাসের কাব্যটা একটু অন্যরকম। এখানে আমরা পাই কাকে? দেবী চণ্ডীকে পাই চাঁদের ইষ্ট দেবতা রূপে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই ভিডিওগুলো কিন্তু বিপিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।